অনেককাল আগের কথা, কৌশাম্বী নামের এক নগরে ধর্মদত্ত নামে এক কৃষক বাস করত। ধর্মদত্ত ছিল খুবই গরিব। তার পরিবারের বেলা মুঠো জুটত খুবই কষ্টে, আর এভাবেই ধর্মদত্তের পরিবার চরম দারিদ্র্যে জীবন কাটাচ্ছিল। কিছুদিন পর ধর্মদত্তের ঘরে একটি সন্তানের জন্ম হল। যখন তার ঘরে সন্তান এলো, তখন তাকে পেয়ে ধর্মদত্ত এবং তার স্ত্রী সুমতি খুব খুশি হলেন। তাদের আনন্দের সীমা ছিল না, কারণ বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ার পর তাদের উঠানে সন্তানের কলরব শোনা গিয়েছিল। যখন আশেপাশের লোকেরা জানতে পারল যে ধর্মদত্তের ঘরে সন্তানের জন্ম হয়েছে, তখন আশেপাশের মানুষজন এবং আত্মীয় স্বজনেরা সুমতিকে অভিনন্দন জানাতে তাদের বাড়িতে আসতে শুরু করল। উৎসবের পরিবেশ ছিল এবং ধর্মদত্তের বাড়িতে খুব আনন্দ করা হচ্ছিল। এই সময়ে ঋষি বাচস্পতি নামে একজন অত্যন্ত সিদ্ধ মহাত্মা ধর্মদত্তের বাড়িতে ভিক্ষা চাইতে আসেন এবং দরজায় দাঁড়িয়ে ভিক্ষার জন্য আওয়াজ দিতে থাকেন। ধর্মদত্তের বাড়িতে সেদিন ছিল খুব আনন্দের দিন। যখন তিনি ঋষি বাচস্পতিকে দরজায় দাঁড়ানো দেখলেন, তখন তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এলেন এবং বললেন, গুরুদেব, আজ আপনি এক অত্যন্ত শুভ মুহূর্তে আমার বাড়িতে এসেছেন। দয়া করে আপনি ঘরের ভেতরে চলুন, কিছু জলপান করুন এবং আমার পুত্রকে আশীর্বাদ করুন। অনেক দিন পর আমার ঘরে সন্তানের জন্ম হয়েছে। যখন ধর্মদত্ত এভাবে ঋষি বাচস্পতির কাছে বারবার অনুরোধ করেন, তখন ঋষি না করতে পারলেন না এবং ঘরের ভেতরে চলে এলেন। ধর্মদত্ত এবং সুমতি দুজনেই অত্যন্ত শ্রদ্ধার সাথে ঋষি বাচস্পতিকে ভোজন করালেন। ভোজনের পর ধর্মদত্ত ঋষি বাচস্পতিকে বললেন, হে প্রভু, এ আমার পুত্র অভিরাজ। দয়া করে একে এমন আশীর্বাদ দিন যাতে এর জীবনে কখনো কোনো দুঃখ বা কষ্ট না আসে। ঋষি বাচস্পতি যেমনই অভিরাজকে আশীর্বাদ করার জন্য নিজের হাত তোলেন এবং তার দৃষ্টি অভিরাজের ওপর পড়ে, তখন তিনি তার হাতে একটি বিশেষ চিহ্ন দেখে কিছু চিন্তা করতে শুরু করেন। ধর্মদত্ত যখন ঋষি বাচস্পতিকে চিন্তামগ্ন দেখলেন, তখন তিনি বললেন, হে প্রভু, কি হয়েছে? আমার পুত্র অভিরাজকে দেখে আপনি কিসের চিন্তায় পড়ে গেলেন? সব ঠিকঠাক তো আছে? ঋষি বাচস্পতি বললেন, পুত্র, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিকঠাক আছে। তোমার ঘরে যে অভিরাজের জন্ম হয়েছে সে খুবই ভাগ্যবান। তার হাতে যে চিহ্নটি তৈরি আছে, ঋষি বাচস্পতি ধর্মদত্ত ও সুমতিকে বললেন, এটি ইঙ্গিত করে যে তোমার পুত্র অভিরাজের ভাগ্যে রাজযোগ লেখা আছে। সে 16 বছর বয়সে এই কৌশাম্বী নগরের রাজা হয়ে যাবে। ধর্মদত্ত অবাক হয়ে বললেন, মহারাজ, এটা কিভাবে সম্ভব? একজন গরিবের পুত্র কিভাবে রাজা হতে পারে? এর উত্তরে ঋষি বাচস্পতি ধর্মদত্তকে বোঝাতে লাগলেন, পুত্র, পরমাত্মার এই পৃথিবীতে সবকিছুই সম্ভব। তোমার পুত্র তার পূর্বজন্মে এমন কোনো মহান কাজ করেছে যার কারণে এই জন্মে সে রাজপথ লাভ করবে। আরও বোঝাতে গিয়ে ঋষি বাচস্পতি বললেন, পুত্র, যেই অভিরাজের বয়স 16 বছর হবে, এই নগরের রাজার একমাত্র কন্যার সাথে তার বিবাহ হবে। বিবাহের পর রাজার সমস্ত ধন সম্পদ এবং সিংহাসনের ওপর অভিরাজের অধিকার হয়ে যাবে। এই সমস্ত কথা আমি এমনি বলছি না, বরং আমি এ কথা তার ভাগ্যের রেখা দেখে বলছি। বন্ধুরা, এভাবে ঋষি বাচস্পতির কথা শুনে ধর্মদত্ত ও সুমতি খুব খুশি হলেন। তারা ভাবতে লাগলেন যে তাদের ঘরে কোনো সাধারণ সন্তান নয়, বরং ভবিষ্যতের এক রাজার জন্ম হয়েছে। যখন এই খবর কৌশাম্বীর নগরবাসীদের কাছে পৌঁছাল যে ধর্মদত্তের পুত্র একদিন এই নগরের রাজা হবে, তখন দূর দূর থেকে লোক অভিরাজকে দেখতে তাদের বাড়িতে আসতে শুরু করল। এদিকে ধর্মদত্তের বাড়িতে দূর দূর থেকে লোক আসছিল এবং অভিরাজের ভাগ্য নিয়ে আলোচনা করছিল। ওদিকে কৌশাম্বীর বর্তমান রাজা, যার কন্যার সঙ্গে ঋষি বাচস্পতি বিবাহের ভবিষ্যদ্বাণী করেছিলেন, শিকারে বের হয়ে জঙ্গলে গিয়েছিলেন। রাজা জঙ্গলে শিকার খুঁজতে খুঁজতে ঘুরছিলেন। তখনই তার দৃষ্টি একটি সুন্দর হরিণের ওপর পড়ল। হরিণটিকে দেখে রাজা তার ঘোড়াকে দ্রুত দৌড় করালেন এবং সেই হরিণের পিছু নিতে লাগলেন। হরিণের পিছু নিতে নিতে রাজা অনেক দূর চলে গেলেন। তার সাথে আসা সৈন্যরাও পিছু নিতে গিয়ে পিছনে পড়ে গেল। রাজা অনেকক্ষণ ধরে সেই হরিণের পিছু নিলেন, কিন্তু তিনি সেই হরিণটিকে শিকার করতে পারলেন না, কারণ ঘন জঙ্গল থাকার কারণে হরিণটি রাজার নজর থেকে আড়াল হয়ে গেল। রাজা তার শিকারের পিছু নিতে নিতে অনেক দেরি করে ফেলেছিলেন, যার ফলে তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেল। পানির সন্ধানে রাজা চারদিকে চোখ বোলালেন, কিন্তু আশেপাশে এমন কোনো জলের উৎস দেখতে পেলেন না
যেখানে গিয়ে তিনি তার তৃষ্ণা মেটাতে পারেন। পানির সন্ধানে রাজা যখন আরও কিছুটা এগিয়ে গেলেন, তখন তিনি একটি গ্রাম দেখতে পেলেন। বন্ধুরা, এটাই সেই গ্রাম ছিল যেখানে ধর্মদত্ত ও সুমতির ঘরে কিছুদিন আগে অভিরাজের জন্ম হয়েছিল। যখন রাজা গ্রামের আরও কাছাকাছি পৌঁছালেন, তখন তিনি গ্রামের বাইরে একটি কুটির দেখলেন। সেখানে ঋষি বাচস্পতি কুটিরের বাইরে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। রাজা ঋষি বাচস্পতির কাছে গেলেন, তাকে প্রণাম করলেন এবং বললেন, প্রভু, আমার খুব জোর তৃষ্ণা লেগেছে। যদি কিছু জল পাওয়া যায় তবে আপনার খুব দয়া হবে। ঋষি বাচস্পতি বললেন, রাজন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য জল আনছি। এই বলে ঋষি বাচস্পতি কুটিরের ভেতরে চলে গেলেন। যখন তিনি বাইরে এলেন, তখন তার হাতে জল ভরা একটি ঘটি ছিল। তিনি সেই ঘটিটি রাজাকে দিলেন। রাজা জল পান করে তার তৃষ্ণা মেটালেন। বন্ধুরা, জল পান করার পর রাজা যেই চলতে উদ্যত হলেন, তার দৃষ্টি সেই লোকেদের ওপর পড়ল যারা একত্রিত হয়ে ধর্মদত্তের বাড়িতে অভিরাজকে দেখতে যাচ্ছিল। এটা দেখে রাজা ঋষি বাচস্পতিকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই এত লোক একত্রিত হয়ে কোথায় যাচ্ছে? রাজার জিজ্ঞাসা শুনে ঋষি বাচস্পতি বললেন, রাজন, এই সবাই ধর্মদত্তের বাড়িতে যাচ্ছে যেখানে কিছুদিন আগে এক পুত্রের জন্ম হয়েছে। রাজা জিজ্ঞেস করলেন, মহাত্মাজি, সেই শিশুটির মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে সবাই তার দর্শন করতে যাচ্ছে? এর উত্তরে ঋষি বাচস্পতি বললেন, রাজন, সেই শিশুটির হাতে একটি নীল রঙের চিহ্ন রয়েছে, যা এই ইঙ্গিত দেয় যে সে এই রাজ্যের রাজা হবে। রাজা বললেন, মহাত্মাজি, এই সব মিথ্যা কথা। এমন কখনো হতে পারে না, কারণ এই রাজ্যের রাজা তো আমি। আমি সেই গরিব কৃষক ধর্মদত্তের পুত্র অভিরাজকে আমার রাজ্যের রাজা কেন হতে দেব? ঋষি বাচস্পতি বললেন, রাজন, কোনো মানুষ কাউকে রাজা বানাতেও পারে না, আবার গরিবও করতে পারে না। সৃষ্টিকর্তা এবং বিনাশকারী তো পরমাত্মা। ধর্মদত্তের পুত্রের কথা যদি বলেন, তবে আমি আপনাকে বলে দিচ্ছি যে আজ থেকে 16 বছর পর অভিরাজের বিবাহ আপনার একমাত্র কন্যার সাথে হবে এবং বিবাহের পর সে এই নগর কৌশাম্বীর রাজা হয়ে যাবে। রাজা বললেন, মহাত্মাজি, কোন কন্যা? কার কন্যা? আমার তো কোনো সন্তানই নেই। তাহলে আপনার ভবিষ্যদ্বাণী কিভাবে সত্যি প্রমাণিত হতে পারে? ঋষি বাচস্পতি বললেন, রাজন, আজ থেকে 1 বছর পর আপনার রানীর গর্ভে একটি কন্যার জন্ম হবে। সেই কন্যার সাথেই এই গরিব কৃষক ধর্মদত্তের পুত্র অভিরাজের বিবাহ হবে এবং বিবাহের পর সে এই নগরের রাজা হয়ে যাবে। বন্ধুরা, ঋষি বাচস্পতির মুখ থেকে যখন রাজা এই কথাগুলি শুনলেন, তখন শুনে তিনি খুশিও হলেন আবার দুঃখীও হলেন। খুশি হলেন এই কারণে যে রাজার কোনো সন্তান ছিল না। যখন তিনি জানতে পারলেন যে তার ঘরেও একটি কন্যার জন্ম হবে, তিনিও একটি মেয়ের বাবা হবেন, তখন এটা জেনে রাজা খুব খুশি হলেন। কিন্তু তার দুঃখের কারণ ছিল এই যে, যেমনটি ঋষি বাচস্পতি বলেছিলেন, তার কন্যার বিবাহ হবে গরিব কৃষকের ছেলে অভিরাজের সাথে। এটা জেনে রাজা দুঃখিত হলেন এবং তার রাগও হল। রাজা মনে মনে চিন্তা করলেন, শেষে একজন সামান্য কৃষকের ছেলে কিভাবে আমার জামাই হতে পারে? আমি কখনো এমন হতে দেব না। বন্ধুরা, এই চিন্তা করে রাজা ঋষি বাচস্পতিকে বললেন, আপনার কি মনে হয়, আমি কি একজন সামান্য কৃষকের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব? ঋষি বাচস্পতি বললেন, রাজন, সেই শিশুটির ভাগ্যে যা লেখা আছে তা কেউ মুছে ফেলতে পারে না, কারণ বিধাতার লেখা তো পাথরের ওপরের রেখার মতো হয়, কেউ তাতে হস্তক্ষেপ করতে পারে না। প্রিয় বন্ধুরা, সেই রাজার নিজের ক্ষমতার ওপর খুব অহংকার ছিল। তিনি বললেন, ঋষি বাচস্পতি মহারাজ, যা ঘটুক না কেন, আমি আমার মেয়ের বিবাহ সেই 2 পয়সার কৃষকের ছেলে অভিরাজের সাথে কিছুতেই হতে দেব না। আর বিধাতার লেখার কথা যদি বলেন, তবে আমার এত ক্ষমতা আছে যে আমি সেই বিধাতার লেখাকেও মুছে দিতে পারি। ঋষি বাচস্পতি মুচকি হেসে বললেন, রাজন, আমিও এখানেই আছি আর আপনিও এখানেই। আগে সেই সময়টা আসতে দিন, তারপর দেখা যাবে কি হয়, কে কার ওপর ভারী পড়ে। রাজা বললেন, ঠিক আছে সাধু মহারাজজি, সময় আসতে দিন, তারপর আপনি দেখবেন। আর এই কথা বলে রাজা সাধু মহারাজ অর্থাৎ ঋষি বাচস্পতিকে প্রণাম করে নিজের ঘোড়ায় সওয়ার হয়ে তার মহলের দিকে চলতে শুরু করলেন। মহলে পৌঁছে রাজা চিন্তা করতে লাগলেন যে এমন কি করা যায় যাতে লাঠিও না ভাঙে আর সাপও মরে যায়। আমি এমন কি করব যাতে আমাকে আমার মেয়ের বিয়ে সেই গরিব কৃষকের ছেলে অভিরাজের সাথে করতে না হয়?
পুরো রাত রাজা এই চিন্তায় কাটিয়ে দিলেন। অনেক ভাবার পর তার মাথায় একটি বুদ্ধি এলো। পরের দিন রাজা ব্রাহ্মণের ছদ্মবেশে সেই কৃষক ধর্মদত্তের গ্রামে গেলেন। গ্রামে পৌঁছে যখন তিনি গ্রামবাসীদের জিজ্ঞেস করলেন যে কৃষক ধর্মদত্তের বাড়ি কোনটা, যেখানে কিছুদিন আগে একটি সন্তানের জন্ম হয়েছে, তখন গ্রামবাসীরা সেই গরিব কৃষক ধর্মদত্তের বাড়ির ঠিকানা বলে দিল। ঠিকানা জিজ্ঞাসা করে রাজা সেই কৃষকের বাড়িতে পৌঁছালেন এবং বাইরে থেকেই আওয়াজ দিলেন, কেউ কি ঘরে আছেন? আমাদের কিছু দান দিন, আমরা ক্ষুধার্ত ব্রাহ্মণ। আওয়াজ শুনে কৃষক ধর্মদত্ত তার ঘর থেকে বাইরে এলেন। কৃষক ধর্মদত্ত ব্রাহ্মণকে প্রণাম করলেন। তখন ব্রাহ্মণরূপী রাজা সেই কৃষক ধর্মদত্তকে বললেন, আমাদের কিছু দান দিন, আমরা অনেক দূর থেকে হেঁটে এসেছি। তারপর ব্রাহ্মণ বললেন, আমি ভাগ্যও দেখি। আমার মনে হচ্ছে যে তোমার ঘরে কোনো পুত্র আছে এবং তার ডান হাতে নীল রঙের চিহ্ন আছে। কৃষক বলতে লাগলেন, হ্যাঁ বাবা। ব্রাহ্মণ বলতে লাগলেন, আমরা সব কিছু জানি, আপনি তাকে পুত্রকে আমাদের দেখিয়ে দিন। সেই কৃষক তার পুত্রকে ঘর থেকে বাইরে নিয়ে এলেন এবং ব্রাহ্মণকে দেখাতে লাগলেন। এরপর ব্রাহ্মণ বলতে লাগলেন যে যদি এই পুত্র তোমার সাথে থাকে তবে 16 বছর পর তার মৃত্যু হয়ে যাবে, আর যদি তুমি এই শিশুকে কাউকে দান করে দাও তবে 16 বছর পর সে তোমার কাছে ফিরে আসবে, আর যদি তুমি এই শিশুকে নিজের কাছে রাখতে চাও তবে সে মারা যাবে। এই কথা শুনে কৃষক কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, বাবা, আমরা আমাদের সন্তানকে নিজেদের থেকে আলাদা করতে পারি না। ব্রাহ্মণ বলতে লাগলেন, যদি তুমি অন্য কাউকে দিতে না চাও তবে আমাকে একে দিয়ে দাও, 16 বছর পর আমি একে তোমাকে ফিরিয়ে দেব। রাজা বোঝাতে গিয়ে বললেন, ভাই দেখো, আমি তো তোমার সন্তানকে তোমার কাছ থেকে চিরকালের জন্য চাইছি না। আমি তো শুধু ততক্ষণ পর্যন্ত চাইছি যতক্ষণ না তার বয়স 16 বছর হয়। যখন তার 16 বছর পূর্ণ হবে এবং যখন তার বিয়ের বয়স হবে তখন আমি তোমাকে তোমার সন্তানকে ফিরিয়ে দেব। তারপর তুমি তোমার পুত্রের সাথে সুখে শান্তিতে থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, সাদাসিধা কৃষক ধর্মদত্ত যখন ছদ্মবেশী রাজার এই কথাগুলো শোনেন তখন রাজার কথায় তার সত্যতা অনুভূত হয় এবং কৃষক ধর্মদত্ত সন্তান দিতে রাজি হয়ে যান। সেই বিচারী জানতেন না যে এই ব্রাহ্মণ আসলে এই নগরের রাজা এবং তার এই কথাগুলোর পিছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। কৃষক তার স্ত্রী সুমতির কাছে যান এবং স্ত্রীকে বলেন, প্রিয়ে, আমাদের দরজায় একজন অত্যন্ত দয়ালু ব্রাহ্মণ এসেছেন এবং যদি সন্তান আমাদের কাছে থাকে তবে 16 বছর পর তার মৃত্যু হবে, তাই তিনি আমাদের সন্তানের লালন পালন করতে চান। স্বামীর এই কথাগুলো শুনে প্রথমে ধর্মদত্তের স্ত্রী সুমতি আপত্তি করেন, কিন্তু ধর্মদত্ত যখন স্ত্রীকে জানান যে তিনি আমাদের সন্তানকে চিরকালের জন্য নয় বরং কিছু বছরের জন্য তার বাড়িতে রাখতে চান, তখন এই কথা শুনে ধর্মদত্তের স্ত্রী সুমতিও তার সন্তানকে ব্রাহ্মণকে দিতে রাজি হয়ে যান। দুজন স্বামী স্ত্রী তাদের কলিজার টুকরাকে নিয়ে বাড়ির বাইরে আসেন এবং ব্রাহ্মণরূপী রাজাকে তাদের সন্তান দিতে গিয়ে বলেন, হে ব্রাহ্মণ দেব, আমরা আমাদের সন্তান আপনাকে দিয়ে দেব, কিন্তু আমাদের একটি শর্ত আছে। যখন ব্রাহ্মণরূপী রাজা জিজ্ঞাসা করলেন, কি শর্ত, তখন কৃষক ধর্মদত্তের স্ত্রী সুমতি বললেন, যখন আমার ছেলে 16 বছর বয়সী হবে তখন আপনাকে আমাদের সন্তান ফিরিয়ে দিতে হবে। যদি আপনার আমাদের এই শর্তগুলো মান্য হয় তবেই আমরা আপনাকে আমাদের সন্তান দিতে পারি। রাজা বললেন, তোমাদের সব শর্ত আমার মান্য। এখন তোমরা আমাকে তোমাদের সন্তান দিয়ে দাও। যখন তোমাদের সন্তানের বয়স 16 বছর হবে এবং তার বিবাহের উপযুক্ত বয়স হবে তখন আমি তোমাদের ছেলেকে ফিরিয়ে দিয়ে যাব। এখন তোমরা আর দেরি করো না এবং তোমাদের সন্তান আমার হাতে তুলে দাও। আমি এই সন্তানের তোমাদের থেকেও ভালো যত্ন নেব। বন্ধুরা, এইভাবে সেই কৃষক দম্পতি তাদের সন্তানের ভালোর জন্য তাদের নবজাত শিশুকে ব্রাহ্মণরূপী রাজার হাতে তুলে দিলেন এবং রাজা আনন্দের সাথে সেই সন্তানকে নিয়ে এগিয়ে চললেন। রাজা আজ খুব খুশি ছিলেন, কারণ আজ তিনি তার পরিকল্পনায় সফল হচ্ছিলেন। রাজা সন্তানকে নিয়ে একটি নদীর কিনারায় পৌঁছালেন। নদীর কিনারায় পৌঁছে রাজা ভাবলেন যে আমি এই শিশুটির গলা টিপে এর কাজ শেষ করে দিই এবং মারার পর এই শিশুটির মৃতদেহ নদীর জলে ভাসিয়ে দেব। কিন্তু শিশুটির যখন তিনি নিষ্পাপ মুখ দেখলেন তখন সেই শিশুটির মুখ দেখে রাজার মন পরিবর্তন হয়ে গেল। তার মন থেকে আওয়াজ এলো, এ তোর কি ক্ষতি করেছে যে তুই একে মারতে চাস? কেন এই নিষ্পাপ বালকটির হত্যার পাপ নিজের মাথায় নিতে চাস? এই পাপের জন্য তোকে নরকেও জায়গা মিলবে না। বন্ধুরা, রাজা যখন তার অন্তরাত্মার এই আওয়াজ শোনেন তখন তার হাত কাঁপতে থাকে।
তিনি শিশুটির হত্যা করতে পারেন না। তখন ভাবেন যে এমন কি করি যাতে আমার হাতে এই শিশুটির হত্যাও না হয় এবং ভাগ্যের লেখাও মুছে যায়। অনেক চিন্তা ভাবনা করে রাজা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে আমি এই শিশুটিকে একটি কাঠের বাক্সে বন্ধ করে জীবন্তই জলে ভাসিয়ে দিই, যাতে আমি শিশু হত্যার পাপ থেকেও বেঁচে যাব এবং এর সাথে আমার মেয়ের বিয়েও হবে না। প্রিয় বন্ধুরা, এই চিন্তা করেই রাজা এমন একটি সিন্দুক তৈরি করেন যাতে শিশুটি শ্বাসও নিতে পারে এবং সেটি যেন জলে না ডোবে। সিন্দুক তৈরি হওয়ার পর রাজা সেই কৃষক ধর্মদত্তের ছেলে অভিরাজকে, যে তখন নবজাতক ছিল, কাঠের সিন্দুকে রাখলেন এবং সেই সিন্দুকটিকে নদীর বয়ে যাওয়া জলে ভাসিয়ে দিলেন। এই সব করার পর রাজা তার মহলের দিকে রওনা হলেন। আজ রাজা খুব খুশি ছিলেন যে আজ আমি বিধাতার লেখাকে মুছে দিয়েছি, কারণ রাজা ভাবছিলেন যে সিন্দুকটিকে আমি ভাসিয়ে এসেছি সেই সিন্দুক যখন গভীর নদীতে যাবে এবং নদীতে কোনো ঘূর্ণিপাক পড়বে, তখন নদীর ঘূর্ণিপাকে ফেঁসে সিন্দুক ডুবে যাবে এবং সেই শিশুটির মৃত্যু হবে। যখন শিশুটিই থাকবে না, তখন কিভাবে এর সাথে আমার মেয়ের বিয়ে হবে? এটাই ভেবে রাজা নিশ্চিন্ত হয়ে তার নগরে ফিরে গেলেন। কিন্তু প্রিয় বন্ধুরা, ওদিকে সেই রাজা সেই কৃষক ধর্মদত্তের সন্তানকে নদীতে ভাসিয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে কি হলো যে সেই সিন্দুকটি ভাসতে ভাসতে অন্য এক নগরের কিনারায় গিয়ে পৌঁছাল। সেই নগরের একজন ধনী শেঠ, যার নাম গঙ্গারাম ছিল, তিনি রোজ সকালে নদীতে স্নান করতে আসতেন। সেই দিন যখন শেঠ গঙ্গারাম নদীতে স্নান করতে এলেন, তখন তিনি নদীর জলে ভাসতে থাকা সিন্দুক দেখতে পেলেন। শেঠ গঙ্গারাম জলে ভাসতে থাকা সিন্দুকটিকে দেখলেন। তখন তিনি ভাসতে থাকা সেই সিন্দুকটির কাছে পৌঁছালেন এবং সেই সিন্দুকটি খুলে দেখতে লাগলেন। প্রিয় বন্ধুরা, যেই মাত্র শেঠ গঙ্গারাম সিন্দুক খুলে দেখলেন, তখন তিনি দেখলেন যে সিন্দুকে একটি নবজাত শিশু খুব আরামে শুয়ে আছে এবং তার পায়ের বুড়ো আঙুল চুষছে। এটি দেখে তো শেঠ গঙ্গারামের আশ্চর্যের সীমা রইল না। শেঠ গঙ্গারাম তখনই শিশুটিকে তুলে নিলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। শেঠ গঙ্গারাম ভাবলেন, আমি রোজ গঙ্গা স্নানের জন্য আসি, মা গঙ্গার সেবা করি। এই কারণে মা গঙ্গা খুশি হয়ে আমাকে এই সন্তান উপহার দিয়েছেন। মা গঙ্গা বড় দয়ালু, যিনি আমার কোলে এত প্রিয় একটি শিশুকে ফেলে দিয়েছেন। শেঠ গঙ্গারাম মা গঙ্গাকে প্রণাম করলেন এবং সেই শিশুটিকে নিয়ে তার বাড়িতে তার স্ত্রীর কাছে পৌঁছালেন। যখন শেঠ গঙ্গারামের স্ত্রী সেই শিশুটির সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে এটি কার সন্তান, তখন শেঠ গঙ্গারাম সমস্ত ঘটনা তার স্ত্রীকে বললেন এবং বললেন, প্রিয়ে, মা গঙ্গা আমাদের ডাক শুনেছেন। তিনি আমাদের যারা নিঃসন্তান এই সন্তান পাঠিয়েছেন। শেঠ গঙ্গারামের স্ত্রী হাত জোড় করে মনে মনে মা গঙ্গাকে ধন্যবাদ জানালেন এবং মা গঙ্গাকে ধন্যবাদ জানিয়ে সেঠানি সেই শিশুটিকে শেঠ গঙ্গারামের হাত থেকে নিজের হাতে নিলেন এবং সেই শিশুটিকে নিয়ে আদর করতে লাগলেন। শেঠ গঙ্গারাম ও সেঠানি খুব আদর যত্ন করে সেই ছেলেটিকে লালন পালন করলেন, ভালো করে লেখাপড়া শেখালেন এবং তাকে এমন যোগ্য করে তুললেন যে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। এইভাবে সেই কৃষক ধর্মদত্তের পুত্র শেঠ ও সেঠানির বাড়িতে থাকতে থাকতে পুরো 16 বছর কেটে গেল এবং সেই ছেলেটি এখন এক যুবক হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, একদিন সেই ছেলেটি তার বন্ধুদের সাথে খেলা করছিল। তখনই সেখান দিয়ে অন্য রাজ্যের রাজার সওয়ারি যাচ্ছিল। প্রিয় বন্ধুরা, যখন সেই রাজার সওয়ারি যাচ্ছিল, ঠিক সেই সময় একটি ছোট ছেলে কোত্থেকে ঘুরে এসে রাজার কাফিলার সামনে পৌঁছে গেল এবং কাফিলার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। প্রিয় বন্ধুরা, রাজার কাফিলা নিজের খেয়ালে চলে যাচ্ছিল। সেই ছোট ছেলেটির দিকে কারও নজর পড়েনি। ওদিকে নিজের বন্ধুদের সাথে খেলতে থাকা শেঠের ছেলের নজর সেই শিশুটির উপর পড়ল। তখন সেই শিশুটিকে দেখে চিৎকার করতে করতে রাজার কাফিলার দিকে দৌড়াল এবং খুব দ্রুততার সাথে সেই নিষ্পাপ শিশুটিকে বাঁচিয়ে নিল। প্রিয় বন্ধুরা, যার কাফিলা যাচ্ছিল তিনি সেই রাজাই ছিলেন যিনি কয়েক বছর আগে তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। আর যে ছেলেটি নিষ্পাপ শিশুটির প্রাণ বাঁচাল সে ছিল সেই ছেলে অভিরাজ, যাকে রাজা ছদ্মবেশে কৃষক ধর্মদত্তের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন এবং পরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। যেই রাজার নজর সেই ছেলেটির হাতের উপর পড়ল, তখন হাতে নীল চিহ্ন দেখে রাজা বুঝতে পারলেন যে এ আর কেউ নয়, এই সেই ছেলেটি যাকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। কিন্তু সে জীবিত রইল কিভাবে? রাজা তৎক্ষণাৎ তার কাফিলা থামানোর ইশারা করলেন এবং তার সৈন্যদের বললেন যে ছেলেটি এইমাত্র কাফিলার সামনে দিয়ে গেল তাকে ধরে আমাদের কাছে আনা হোক, আমরা তার সাহসিকতার জন্য পুরস্কার দিতে চাই। রাজার সৈন্যরা তখনই শেঠের ছেলেটির কাছে পৌঁছাল এবং তাকে নিজের সাথে ডেকে আনল।
যখন শেঠের ছেলেটি রাজার সামনে পৌঁছাল তখন সে রাজাকে প্রণাম করল এবং জিজ্ঞাসা করল, আপনি কে এবং আমাকে কেন ডেকেছেন? রাজা বললেন, বেটা, আমরা তোমার পাশের রাজ্যের রাজা এবং তোমার সাহসিকতার জন্য আমরা তোমাকে পুরস্কার দিতে চাই। আমরা তোমাকে কোনো পুরস্কার দেওয়ার আগে তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। শেঠের ছেলেটি বলল, বলুন রাজন, আপনি আমার কাছে কি জানতে চান? তখন রাজা বললেন, বেটা, তোমার গ্রাম কোনটি? তোমার মাতা পিতা কে? আর তোমার হাতে এই নীল চিহ্নটি কিসের? রাজার জিজ্ঞাসা করার পর সেই ছেলেটি বলল, হে রাজন, আমি পাশের গ্রামে থাকি এবং আমার পিতা গঙ্গারাম শেঠ খুবই ধনবান শেঠ। আর আপনি যে চিহ্নের কথা বলছেন, এই চিহ্ন তো আমার হাতে ছোটবেলা থেকেই আছে, কিন্তু আপনি এইসব কেন জিজ্ঞাসা করছেন? রাজা বললেন, এমনি, কোনো বিশেষ কারণ নেই। এরপর রাজা সেই ছেলেটিকে বললেন, আমরা তোমার মাতা পিতার সাথে দেখা করতে চাই। তুমি কি আমাদের তোমার মাতা পিতার সাথে দেখা করানোর জন্য তোমার সাথে নিয়ে যাবে? ছেলেটি বলল, কেন নয় রাজন, এটা তো আমাদের বড় সৌভাগ্য হবে যে আপনি আমাদের বাড়িতে আসবেন। চলুন রাজন, আমি এখনই আপনাকে আমার মাতা পিতার সাথে দেখা করানোর জন্য নিয়ে চলি। প্রিয় বন্ধুরা, এইভাবে সেই রাজা এই কথা নিশ্চিত করার জন্য যে এই ছেলেটি সেই যাকে আমি নদীতে ভাসিয়েছিলাম, ছেলেটির সাথে শেঠ গঙ্গারামের বাড়িতে যান। শেঠ গঙ্গারামজি যখন তার পুত্রের সাথে কোনো রাজাকে আসতে দেখেন তখন ভাবতে শুরু করেন যে এমন কি হলো যে অন্য রাজ্যের কোনো রাজা আমার সাথে দেখা করতে আমার বাড়িতে আসছেন। যখন রাজা শেঠজির কাছে পৌঁছালেন তখন শেঠ গঙ্গারাম রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কোন নগরের রাজা এবং কি উদ্দেশ্যে আপনি আমার দ্বারে এসেছেন? রাজা বললেন, শেঠজি, আমি আপনার পাশের রাজ্যের রাজা এবং আমি আপনার বাড়িতে আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। যখন শেঠ গঙ্গারাম জিজ্ঞাসা করলেন কিসের অভিনন্দন, তখন রাজা বললেন, শেঠজি, আপনার ছেলে খুবই সাহসী। আজ সে তার সাহসিকতা দিয়ে একটি নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচিয়েছে। শেঠ গঙ্গারাম যখন রাজার মুখ থেকে নিজের ছেলের প্রশংসা শোনেন তখন তার বুক গর্বে ভরে ওঠে। শেঠ গঙ্গারাম রাজাকে বললেন, হ্যাঁ মহারাজ, আমার ছেলে তো ছোটবেলা থেকেই সাহসী, আর যখন থেকে আমাদের কাছে এসেছে তখন থেকে আমাদের ঘরে শুধু উন্নতিই উন্নতি। রাজা বললেন, আপনাকে মিলেছে? আমি বুঝলাম না, আপনার বলার কি মানে? তখন শেঠ গঙ্গারাম বলতে লাগলেন, মহারাজ, এখন আপনার কাছে আর কি লুকাবো? আমার আসল ছেলে নয়, তো আমি নদীর কিনারে একটি সিন্ধুকে পড়ে থাকতে দেখেছিলাম। প্রিয় বন্ধুরা, রাজা যখন জানতে পারলেন যে এই সেই ছেলেটি যাকে কয়েক বছর আগে তিনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, তখন এই কথা শুনে রাজা চিন্তায় পড়ে যান। কিছুক্ষণ ভাবার পর রাজা সেই শেঠ গঙ্গারামকে বললেন, শেঠজি, আমি আপনার পুত্রের সাহসিকতার ভক্ত এবং আমার মেয়ের সুরক্ষার জন্য আমার এমন সাহসী ছেলেদেরই প্রয়োজন। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার ছেলেকে এখানে আমার চাকরিতে রাখতে চাই। শেঠ গঙ্গারাম বললেন, রাজন, এটা তো খুবই ভালো কথা যে আমার ছেলে আপনার মতো রাজার এখানে চাকরি করবে। আমি এর জন্য সম্মত। প্রিয় বন্ধুরা, শেঠ গঙ্গারামের সম্মতি পাওয়ার পর সেই রাজা একটি চিঠি লিখলেন। চিঠি লেখার পর সেই রাজা সেই চিঠিটি একটি খামে বন্ধ করলেন, তাতে নিজের মোহর লাগালেন এবং নিজের স্বাক্ষর করলেন। এই সব করার পর রাজা শেঠ গঙ্গারামের ছেলেকে বললেন, বেটা, আমি তো এখন কোনো কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছি, তাই তুমি এই চিঠিটি নিয়ে আমার রাজ্যে চলে যাও এবং এই চিঠিটি মহারানীকে দিয়ে দিও। চিঠি পড়লেই মহারানী তোমাকে চাকরি দিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, এদিকে রাজা তার কাফিলা নিয়ে এগিয়ে গেলেন, আর ওদিকে সেই শেঠের ছেলেটি রাজার নগরের দিকে চলতে শুরু করল। চলতে চলতে শেঠ গঙ্গারামের ছেলেটি এক গভীর জঙ্গলে পৌঁছাল। জঙ্গলে পৌঁছে ছেলেটি পথ হারিয়ে ফেলল এবং পথ ভুলে সে অন্যদিকে এগিয়ে গেল। প্রিয় বন্ধুরা, যে পথে সে এগিয়ে যাচ্ছিল সেই রাস্তার ডাকাতদের আস্তানায় যেত এবং এইভাবে সে চলতে চলতে ডাকাতদের আস্তানায় পৌঁছে গেল। সেখানে পৌঁছে তার নজর একটি কুঁড়ে ঘরের উপর পড়ল। কুঁড়ে ঘরটি দেখে শেঠ গঙ্গারামের ছেলেটি মনে মনে ভাবল, আজকের রাত এই কুঁড়ে ঘরেই কাটিয়ে দেওয়া যাক না কেন? প্রিয় বন্ধুরা, এই ভেবে শেঠ গঙ্গারামের ছেলেটি কুঁড়ে ঘরের দিকে পা বাড়াল। যেই সেই ছেলেটি কুঁড়ে ঘরের ভেতরে পৌঁছাল এবং যেই সে কুঁড়ে ঘরের ভেতরে উঁকি মারল, তখন ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। কারণ যে কুঁড়ে ঘরটি বাইরে থেকে ভাঙাচোরা মনে হচ্ছিল, সেই কুঁড়ে ঘরের ভেতরে নিচে নামার জন্য সিঁড়ি তৈরি করা ছিল এবং সেই সিঁড়ির অন্য প্রান্তটি একটি জমকালো মহল পর্যন্ত গিয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ,
যেই ছেলেটি সিঁড়ি বেয়ে নিচে মহলে পৌঁছাল তখন সে দেখল যে একজন বৃদ্ধা মহিলা রান্না করছেন। যখন সেই বুড়ির নজর ছেলেটির ওপর পড়ল তখন ছেলেটিকে দেখে সেই বুড়ি বলল, বেটা, তুমি কে, কোথা থেকে এসেছ এবং বিনা অনুমতিতে তুমি ভেতরে প্রবেশ করলে কিভাবে? শেঠের ছেলেটি সমস্ত ঘটনা সেই বুড়িকে বলল এবং বলল, মা, আমি পথ ভুলে আপনার কাছে চলে এসেছি। যদি আপনি আমাকে এক রাত থাকার অনুমতি দেন তবে আপনার বড় মেহেরবানি হবে এবং আমি কথা দিচ্ছি যে ভোর হলেই আমি এখান থেকে চলে যাব। শেঠের ছেলেটির এই কথাগুলো শুনে সেই বুড়ি বলল, বেটা, তোমার এখানে থাকতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি জানো না তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গাটি ডাকাতদের আস্তানা। যদি তারা জানতে পারে যে কোনো অপরিচিত ব্যক্তি আমাদের আস্তানায় এসেছে তবে তারা তোমাকে জীবিত ছাড়বে না। শেঠের ছেলেটি বলল, মা, রাত অনেক হয়েছে এবং সামনে জঙ্গলের রাস্তা। এত রাতে আমি কোথায় যাব, কোথায় থাকব? আমার তো রাস্তারও কোনো ধারণা নেই। আমি পথ হারিয়ে ফেলেছি। যদি বাইরে যাই তবে বন্য জন্তুরা আমাকে মেরে তাদের মুখের গ্রাস বানিয়ে নেবে। এখন এমন পরিস্থিতিতে মা, আপনি আমাকে কোনো রাস্তা দেখান যাতে আমার প্রাণ বাঁচে। প্রিয় বন্ধুরা, শেঠের ছেলেটির এই কথাগুলো শুনে সেই বুড়ির সেই ছেলেটির প্রতি মায়া হল। সে তাকে রাত কাটানোর অনুমতি দিল। কিছুক্ষণ পর ডাকাতরা তাদের আস্তানায় ফিরে এলো। যেই তাদের নজর ঘরের কোণে ঘুমিয়ে থাকা শেঠের ছেলেটির উপর পড়ল তখন তারা সেই বুড়িকে জিজ্ঞাসা করল, আম্মাজি, এই ছেলেটি কে এবং এ আমাদের আস্তানায় কি করছে? ডাকাতদের জিজ্ঞাসা করার পর সেই বুড়ি বলল, বেটা, এই খুব ভালো মনের ছেলে এবং এই চাকরির খোঁজে রাজার বার্তা নিয়ে রাজমহলে যাচ্ছে। এর থেকে তোমাদের কোনো বিপদ নেই। বেচারা পথ ভুলে গিয়ে এখানে এসে পৌঁছেছে। ডাকাতরা বলল, মা, তুইও কত সরল যে কাউকে আশ্রয় দিয়ে দিস। কেউ যদি আমাদের সম্পর্কে দুষ্ট রাজাকে বলে দেয় তবে রাজা আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। তখনই অন্য এক ডাকাত বলল, দাঁড়াও, আমি এখনই এই ছেলেটির তল্লাশি নিচ্ছি। কোথাও এই রাজার গুপ্তচর তো নয়? আর বলে সে ঘুমন্ত শেঠের ছেলেটির তল্লাশি নিতে শুরু করল। যখন ডাকাত শেঠের ছেলেটির তল্লাশি নিল তখন সে শেঠের ছেলেটির পকেট থেকে রাজার লেখা বার্তাটি পেল, যার উপর রাজ্যের মোহর এবং রাজার স্বাক্ষর করা ছিল। খুব সাবধানে সেই ডাকাত চিঠিটি খুলল এবং চিঠির ভেতরে রাখা বার্তাটি বাইরে বের করে পড়তে লাগল। চিঠি পড়ে ডাকাত বলল, ছি ছি, আমাদের রাজ্যের রাজা কত খারাপ রাজা। যখন বুড়ি জিজ্ঞাসা করল, বেটা, এই চিঠিতে এমন কি লেখা আছে যা পরে তুমি নিজের নগরের রাজাকে খারাপ রাজা বলছ? তখন বৃদ্ধ মহিলার জিজ্ঞাসা করার পর ডাকাত সেই মহিলাকে বলল, মা, চিঠিতে লেখা আছে যে রানী, যেই এই ছেলেটি তোমার কাছে পৌঁছাবে এবং যেই তুমি এই চিঠিটি পড়বে তখন চিঠি পড়ার সাথে সাথেই এই ছেলেটিকে মেরে দূরে কোথাও ফেলে দিও এবং এই কাজটি আমার আসার আগে হয়ে যাওয়া উচিত। আমি একে কেন মারতে চাই এবং কেন আমি মারিনি এই প্রশ্নগুলোর জবাব আমি নগরে এসে তোমাকে দেব। প্রিয় বন্ধুরা, ডাকাতের মুখ থেকে চিঠিতে লেখা কথাগুলো যখন বুড়ি শুনল তখন বুড়ি বলতে লাগল, খুবই দুষ্ট রাজা, যার হাত দিয়ে চিঠি পাঠাচ্ছে তাকেই মারার আদেশও দিচ্ছে। প্রিয় বন্ধুরা, এই শুনে সেই বুড়ি মনে মনে ভাবল যে আমাকে এই নিষ্পাপকে যে কোনো উপায়ে যে কোনো কৌশল করে বাঁচাতে হবে। সে ডাকাতদের বলল, তোমরা এই চিঠিটি বদলে দাও। এই চিঠির জায়গায় একটি অন্য চিঠি তৈরি করো এবং তাতে লেখো যে রানী, আমি যে ছেলেটিকে তোমার কাছে পাঠাচ্ছি এ খুবই ভালো ছেলে এবং আমি এই ছেলেটিকে আমার মেয়ের বিবাহের জন্য বেছে নিয়েছি। এই কারণে রানী, যেই এই ছেলেটি তোমার কাছে আমার বার্তা নিয়ে পৌঁছাবে তখন তুমি রাজকুমারীর বিবাহ এই ছেলেটির সাথে করে দিও এবং খেয়াল রেখো এই কাজটি আমার নগরে ফেরার আগে হয়ে যাওয়া উচিত। আমার এই ছেলেটিকে কেন পছন্দ, কেন আমি আমার মেয়ের বিবাহ এই ছেলেটির সাথে করতে চাই, এই প্রশ্নগুলোর জবাব আমি নগরে ফিরে এসে তোমাকে দেব, তোমার প্রিয় রাজা। প্রিয় বন্ধুরা, এই লিখে ডাকাত সেই চিঠিটি খামের ভেতরে রাখল এবং খুব সাবধানে আবার সেই ছেলেটির পকেটে রেখে দিল। এরপর ডাকাতরা খাবার রান্না করল, খেল এবং চুরি করার জন্য তাদের আস্তানা থেকে বাইরে চলে গেল। ওদিকে পরের দিন হল, তখন বৃদ্ধা মাতা শেঠের ছেলেটিকে জাগালেন এবং বললেন, বেটা, সকাল হয়ে গেছে, এখন তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারো। শেঠের ছেলেটি উঠে বৃদ্ধা মাতাকে প্রণাম করল, রাজমহলের রাস্তা জিজ্ঞাসা করল এবং বৃদ্ধা মাতার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। কিছু সময় পর শেঠের ছেলেটি রানীর সামনে রাজার মহলে ছিল।
শেঠ গঙ্গারামের ছেলেটি মহারানীকে বলল, রানী সাহেবা, মহারাজ আপনার নামে এই বার্তাটি পাঠিয়েছেন। আপনি এই চিঠিটি পড়ে নিন এবং আমাকে বলুন আমার কি করতে হবে। প্রিয় বন্ধুরা, মহারানী যেই চিঠিটি পড়লেন তখন চিঠিতে লেখা ছিল যে এই ছেলেটি খুব ভালো মনের, খুবই বুদ্ধিমান ও জ্ঞানী, এ রাজকুমারীকে বিবাহ করার যোগ্য। এই কারণে আমার আসার আগেই তুমি এর বিবাহ রাজকুমারীর সাথে করিয়ে দিও। যখন রানী চিঠিটি পড়লেন তখন চিঠিতে লেখা কথাগুলো পড়ে রানী ভাবতে লাগলেন যে মহারাজের এই ছেলেটির মধ্যে এমন কি গুণ নজরে এলো যা এত তাড়াতাড়ি রাজকুমারীর সাথে এর বিবাহ করার আদেশ দিয়েছেন। মহারাজ কিভাবে এমন কোনো অপরিচিত ব্যক্তির সাথে রাজকুমারীর বিবাহ দিতে পারেন? কিন্তু তারপর তিনি দেখলেন যে চিঠিতে রাজার স্বাক্ষর ছিল এবং তার মোহর লাগানো ছিল, আর সেই চিঠিতে লেখা ছিল যে আমি তোমার সব প্রশ্নের জবাব নগরে ফিরে এসে দেব। এই পরে রানী তৎক্ষণাৎ পণ্ডিতকে ডেকে রাজকুমারীর বিবাহ সেই ছেলেটির সাথে করিয়ে দিলেন। এইভাবে সেই ছেলেটি রাজার জামাই হয়ে রাজকুমারীকে বিবাহ করে সুখে রাজার মহলে বসবাস করতে লাগল। প্রিয় বন্ধুরা, কিছুদিন পর রাজা নিজের কাজ শেষ করে নিজের নগরে ফিরে এলেন। রাজা খুব খুশি ছিলেন, কারণ তার তো মনে হচ্ছিল যে এতক্ষণে রানী সেই ছেলেটিকে মেরে কোথাও দূরে ফেলে দিয়েছেন। এখন সেই ছেলেটির সাথে আমার মেয়ের বিবাহ কিভাবে হতে পারে? আমি তো ভাগ্যের লেখাকেই মুছে দিয়েছি। কিন্তু যেই রাজা নিজের মহলে পৌঁছালেন এবং সেই গরিব কৃষকের ছেলে অভিরাজকে নিজের রাজসিংহাসনে বসে থাকতে দেখলেন, তখন তার অবাক হওয়ার সীমা রইল না। কারণ যে ছেলেটিকে রাজা রানীর কাছে এই কারণে পাঠিয়েছিলেন যে রানী তাকে হত্যা করিয়ে দেবেন, কিন্তু এখানে তো সব উল্টোই হয়ে গেল। যখন তিনি জানতে পারলেন যে আমার কন্যার বিবাহ সেই ব্যক্তির সাথেই হয়েছে যার ভবিষ্যদ্বাণী সাধু মহারাজ করেছিলেন, তখন এই জেনে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার স্ত্রীর উপর খুব রাগ হল যে রানী কেন আমার আজ্ঞা পালন করেননি। তিনি মহারানীকে জিজ্ঞাসা করলেন, আমি যখন তোমাকে এই ছেলেটিকে মারার আদেশ দিয়েছিলাম তখন তুমি এর সাথে রাজকুমারীর বিবাহ কেন করে দিলে? রাজার এই কথাগুলো শুনে রানী বললেন, মহারাজ, আমি তো সেটাই করেছি যা আপনি আদেশ দিয়েছিলেন, এতে আমার কি ভুল? রাজা মহারানীকে চিঠিটি দেখানোর আদেশ দিলেন। মহারানী চিঠিটি নিয়ে বাইরে এলেন। রাজা যখন চিঠিটি খুললেন এবং সেই চিঠিতে লেখা কথাগুলো পড়লেন, তখন দেখলেন যে তাতে তো অন্য কিছু লেখা আছে। এটি দেখে রাজা খুব রেগে গিয়ে সৈন্যদের বললেন, যাও এবং গিয়ে সেই ছেলেটিকে ধরে নিয়ে এসো যার সাথে রাজকুমারীর বিবাহ হয়েছে। সৈন্যরা তখনই রাজার আজ্ঞা পালন করল এবং সেই কৃষকের ছেলেকে ধরে রাজার সামনে নিয়ে এলো। রাজা রাগের সাথে ছেলেটিকে বললেন, তোমার এত সাহস হল কি করে আমার কন্যাকে বিবাহ করার? তুমি আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছ এবং আমার রাজ্যে ধোঁকার শাস্তি কেবল মৃত্যুদণ্ড হয়। এখন তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। আমি তোমাকে কোনো মূল্যেই আমার জামাই হিসেবে স্বীকার করতে পারি না। তুমি একজন গরিব কৃষকের ছেলে এবং গরিবই থাকবে। আমিও দেখি যে তুমি কিভাবে এই নগরের রাজা হও। রাজার এই কথাগুলো শুনে সেই ছেলেটি বলল, মহারাজ, আপনি এ কি বলছেন? আমি আপনাকে কি ধোঁকা দিয়েছি এবং আপনি বারবার কোনো কৃষকের কথা বলছেন, যখন আপনিও জানেন যে আমি কৃষকের ছেলে নই, বরং একজন শেঠ গঙ্গারামের ছেলে। রাজা বললেন, তুমি আমাকে তোমার কথায় জড়িয়ে বোকা বানাতে চাইছ, কিন্তু এখন আমি তোমার কোনো কথায় আসব না। আজকের দিনটি তোমার জীবনের শেষ দিন প্রমাণিত হবে। এবং এই বলে রাজা তার তলোয়ার তুলে নিলেন। রাজার হাতে তলোয়ার দেখে রাজকুমারী রাজার সামনে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, বাবা, আপনি যার উপর তলোয়ার চালাচ্ছেন তিনি আমার স্বামী পরমেশ্বর। তাকে মারার আগে আপনাকে আমাকে মারতে হবে। প্রিয় বন্ধুরা, এদিকে রাজমহলের ভেতরে এই সব চলছিল, তখনই একজন সৈনিক রাজমহলে এলো এবং এসে রাজাকে বলল, একজন খুব সিদ্ধ মহাত্মা এসেছেন এবং এখনই আপনার সাথে দেখা করতে চান। রাজা বললেন, ঠিক আছে, মহাত্মাজিকে ভেতরে নিয়ে এসো। আদেশ পেয়েই সৈনিক দৌড়ে মহাত্মাজির কাছে গেল এবং তাকে নিজের সাথে নিয়ে এলো। রাজা উঠে মহাত্মাজিকে প্রণাম করলেন এবং তার আসার উদ্দেশ্য জিজ্ঞাসা করলেন। মহাত্মা বললেন, মনে হচ্ছে রাজন, আপনি আমাকে চিনতে পারেননি। যখন রাজা বললেন, আপনি কে এবং কেন আমার সাথে দেখা করতে চান, তখন মহাত্মা খুব বিনম্রতার সাথে হেসে জবাব দিলেন, রাজন, আমি সেই মহাত্মা ঋষি বাচস্পতি যার সাথে আপনি 16 বছর আগে দেখা করেছিলেন এবং আমি আপনাকে বলেছিলাম যে আজ থেকে 16 বছর পর আপনার কন্যার বিবাহ এই গরিব কৃষকের ছেলে অভিরাজের সাথে হবে। কিন্তু আপনি বলেছিলেন যে আমি রাজা এবং আমি সব কিছু করতে পারি, কিন্তু দেখলেন রাজন, যা নিয়তিতে থাকে তাই হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, যখন রাজা সাধুর এই কথাগুলো শুনলেন
তখন হাত জোর করে বললেন, গুরুদেব, আপনি সত্যি বলেছিলেন যে কেউ না তো কারো ভাগ্য মুছে দিতে পারে এবং না তাতে কোনো পরিবর্তন করতে পারে। যার ভাগ্যে যা লেখা আছে সে তা পেয়েই থাকে। আমি ভাগ্যের কাছে হেরে গেছি। ঋষি বাচস্পতি বললেন, রাজন, ভাগ্যের সামনে কেউ জিততে পারে না। এই কারণে এখন তুমি বৃথা চিন্তা ছেড়ে দাও। কৃষকের ছেলে অভিরাজকে তোমার জামাই হিসেবে মেনে নাও এবং তোমার রাজত্ব তাকে সঁপে দিয়ে আমার সাথে জঙ্গলে চলো। আসল সুখ তো ঈশ্বরের ভক্তিতে আছে। প্রিয় বন্ধুরা, এইভাবে সেই রাজা নিজের সমস্ত রাজত্ব কৃষকের পুত্রকে সঁপে দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে ঋষি বাচস্পতির সাথে জঙ্গলে চলে গেলেন। এদিকে কৃষক ধর্মদত্তের ছেলে অভিরাজ সেই নগরের রাজা হয়ে সুখে নিজের জীবন কাটাতে লাগলেন। এখন তো আপনারা জেনেই গেছেন যে ভাগ্যে যা লেখা থাকে তা হয়েই থাকে। ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এমন আরও জ্ঞানবর্ধক এবং জীবনোপযোগী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।